কেন ডিলে হচ্ছে আমরা নিজেরও বুঝতে পারছি না, সেই জন্য বড় ভাইয়ের রিকোয়েস্টে আমি ওনার কাছে আসছি। আচ্ছা, আপনারা যারা ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশনের F1, F2A, F2B, F3 বা F4 ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে আপনাদের ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছেন বা ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার পরেও ভাবছেন কেন আমি ইন্টারভিউ ডেটটা পাই না, তো এরকমই একটি প্রশ্ন নিয়ে আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একজন আমার কাছে এসেছে। সেই কারণে উনি হতাশ। প্রায় 1 বছর অর্থাৎ 2006-এ উনি পিটিশন ফাইল করেছে, এখনো ইন্টারভিউর আশায় দিন গুনছে প্রতিনিয়ত। তো কি কারণে তারপরে আবেদন করে তারা ইন্টারভিউ ডেট পেয়েছে কিন্তু উনি ইন্টারভিউ ডেট পায় নাই, বা কিভাবে আপনার ডেটটাকে আপনি এগিয়ে নিয়ে আসতে পারেন এবং আপনি আপনার ফাইলটা প্রপারলি সাবমিট করলে আপনার ইন্টারভিউ ডেটটা দ্রুত পেতে পারেন, সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। একদম প্র্যাকটিক্যাল ওনার কেসটা আমি দেখিয়ে দিব আপনাদেরকে যে কি কারণে কোন জায়গায় ওনার কেসটা স্লো হয়েছে, কি কারণে উনি দেরিতে ইন্টারভিউ ডেট পাচ্ছে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটা করার মানে হচ্ছে যে অনেকে এ ধরনের বিভিন্ন টপিকসে আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে দেখা করতে চায়। তো আপনারা জানেন যে আমার সাথে অ্যাপয়েন্টমেন্টের প্রসেসটা একটু জটিল, একটা ফি পেমেন্ট করে ওয়েট করতে হয়, অনেক সময় রেগুলার মানে লম্বা একটা কিউ থাকে। আমার মনে হলো যে এইরকম ইস্যুতে উনি যদি রেগুলার আপডেট থাকতো তাহলে হয়তো ওনার এই অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া হতো না, উনি বুঝতে পারতো। আর আগে থেকে উনি যদি সচেতন হতো তাহলে ওনার ইন্টারভিউ ডেটটা অনেক আগেই পাওয়ার কথা ছিল। দ্যাটস ওয়াই এক ক্ষেত্রে কষ্ট লাগলো। তারপর উনি যে এই যে এসে এখনো সাফার করছে বা এই স্বপ্নটাকে লালন করে ইউএসএ তে যাবে, সেই স্বপ্নটাকে লালন করে অনেক দিন ওয়েট করেছে, এটাকে অনেক ফাস্টার করা যেত। তো সে কারণে মনে হলো যে এই ধরনের কেসে যারা অনেক বেশি সাফারার, আরো অনেকে সাফারার, তারা যাতে আমার কাছে না এসেই ক্লিয়ার একটা ধারণা পায় এবং যার যার নিজের কেসটা কোন কারণে বা কিভাবে ফাস্টার করতে পারে এটা জানতে পারে, এই কারণেই আসলে আজকের ভিডিওটা করা। তাই আপনাদের পরিচিত ফ্রেন্ড সার্কেল যারা এই রিলেটেড টপিকস নিয়ে বা ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশন নিয়ে অডিট বা বিভিন্ন প্রসেসিং এর বিভিন্ন স্টেজে আছে তাদের কাছে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, তাহলে তারা এই কনফিউশন থেকে মানে নিজেদেরকে দূর করতে পারবে এবং প্রপারলি নিজেদের ফাইলটা সাবমিট করতে পারবে। তো চলুন প্রথমেই দেখি যে ওনার প্রায়োরিটি ডেটটা কবে উনি কেসটা ফাইল করেছে। উনি একটা প্রিন্টেড ভার্সনও নিয়ে এসেছে ওই এনভিসির যে ইলেকট্রনিক সিস্টেম, ওই সিস্টেমের। এখানে দেখা যাচ্ছে ওনার কেসটা ফাইল করা হয়েছে 26 জানুয়ারি 2006। 2007-এ যাদের পিটিশন ফাইল করেছিল তারা অনেকেই কিন্তু ইন্টারভিউ দিয়ে চলে গেছে। জানুয়ারি না, 7-এর জুনও পিটিশন ফাইল করেছে, এরকম অনেকেও কিন্তু অলরেডি ইন্টারভিউ দিয়ে ইউএসএ তে চলে গেছে। তো ওনার যেই সেই সময় কিন্তু মানে অনেক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা দিন ওনার নেক্সট লাইফটাকে এনজয় করার জন্য, বা ওনার যে কোনো সময় উনি অসুস্থ হতে পারে। ইভেন ওনার বড় ভাই অ্যাপ্লাই করেছে, তো সে নিশ্চয়ই আরো এইজে, কোনো কারণে সে যদি 90 ইয়ার্স এইজ তার বড় ভাইয়ের, তো কোনো কারণে সে যদি মানে মারা যায় তাহলে কিন্তু তার কেসটা আবার একটা নতুন আনসার্টেনিটির দিকে চলে গেল। এ কারণে এখানে প্রত্যেকটা দিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেখানে সে প্রায় 1-1.5 বছর পিছিয়ে গেছে। তো কি কারণে সেটা আমরা পরবর্তী কেসটা রিসার্চ করলে বুঝতে পারবো। এখন একটু ওনার মুখে আসলে শুনি যে উনি কেন আমার এখানে আসলো বা কিভাবে আমার খোঁজটা পেল। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি নাম আপনার? আমার নাম সর্দার মুহিনুল হক, আমি একজন ইঞ্জিনিয়ার, রিটায়ার্ড। টেলিভিশন ছিলাম, এখান থেকে সৌদি টেলিভিশন দীর্ঘ 30 বছর। এখন রিটায়ার করে এখন ঢাকাতে ঢাকা লালমাটিয়াতে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমার কাছে এই কেসটা নিয়ে তো অনেক দিন ধরেই, যেহেতু 2006-এ পিটিশন ফাইল করেছে, আপনার ভাই ইয়াতে থাকে, তো এটা নিয়ে এর আগে আর কারোর সাথে কোনো কথা বলেছেন? না, এর আগে আর কোনো কথা তো বলিনি। আচ্ছা। তো আমার বড় ভাই আমেরিকাতে আছেন, উনি আমাকে বলছেন যে আমি ইউটিউবে এবং অনেক লোকের সাথে যোগাযোগ করে খোঁজ পেলাম যে এরকম একজন লোক বাংলাদেশে, যেটা হচ্ছে CM আমিনুর বাহার। হ্যাঁ, ওনার আমাকে আমার বড় ভাই লিখেও দিয়েছে নামটা। আচ্ছা। এই নামটা তুমি, এই টেলিফোন নাম্বারটাও দিয়ে দিছে যে এই নাম্বার টেলিফোনে তুমি যোগাযোগ করো। আমি ওনার সাথে যোগাযোগ করছি
এই নাম্বারে গেলে তুমি ওনার সাথে যোগাযোগ করো, উনি তোমাকে আমাদের এই ব্যাপারটা একটু সাহায্য করতে পারবেন। সেই জন্য আমরা খুঁজে খুঁজে আমি আবার ইউটিউবে খুঁজে ওনার অ্যাড্রেসটা পেয়েছি। আচ্ছা আচ্ছা। এবং ওনার ইউটিউবে আমি কয়েকটা ভিডিও দেখছিলাম, ভিডিও ক্লিপস, তাতেও আমার পছন্দ লাগছে। যেহেতু আমি একজন ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্সের, তো আমি এগুলো বুঝতে পারছি যে না, একটা জেনুইন লোক আর কি, যার কাছে গেলে হয়তো আমার সমস্যাটা সমাধান হয়ে যাবে। সবই আল্লাহর ইচ্ছা। তারপরও মানে মানুষের দ্বারা অনেক সাহায্য হয়। জি জি, প্রপারলি জানতে হবে, প্রপার ইনফরমেশনটা থাকতে হবে। আমাদের কেন ডিলে হচ্ছে আমরা নিজেরও বুঝতে পারছি না, সেই জন্য বড় ভাইয়ের রিকোয়েস্টে আমি ওনার কাছে আসছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর আপনার এসে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে, এই জন্য এইটাও আপনি বলতে পারেন যে অনেক আসছি আমি 9:30, কিন্তু আমার এখানে ইন করেছি 3:30। এত সময় বসে থাকতে হলো। আন্তরিকভাবে দুঃখিত। একের পর এক ইস্যু ছিল, অনেকের এরকম প্রবলেম নিয়ে দেখা যায় যে নির্দিষ্ট টাইম যদিও থাকে, যে হাফ এন আওয়ারের একটা টাইম থাকে, তো ওই টাইমটা কাভার করা যায় না, যার কারণে প্রত্যেকটা ইয়াতেই আজকে দেখা যায় যে প্রত্যেকটা কেসই এরকম কমপ্লিকেটেড ছিল যে ওই জিনিসগুলো সলভ করতে প্রত্যেকটা জায়গায় অনেক সময় লেগে গেছে। হ্যাঁ, এই যে অনেকক্ষণ লেগে যাচ্ছে। তো যাই হোক, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আপনাদের মতো এরকম কারো যাতে মানে এইভাবে আসতেই না হয়, সেই জন্যই এই ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি, যাতে আপনি তো জানলেনই, পাশাপাশি আপনার মতো আরো যারা আছে তারাও যাতে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি আশা করেই আসছি আর কি, কারণ আমরা জানছি যে আমরা ভিডিও দেখে আমার খুব পছন্দ হয়েছে যে একটা প্রভাব লোক, মানে সত্যি কথা, আইন সবাই তো আইনের আছে, সবাই এগুলো করতে পারে, কিন্তু সবাই কিন্তু একরকম না। আমার যে ভিডিওগুলো দেখে আমার কাছে মনে হয়েছে রিয়েলি হি ইজ অ্যান অনেস্ট এন্ড সিনসিয়ার অ্যাডভোকেট। তো আপনারা যারা আসলে এরকম পিটিশন ফাইল করে আছেন বা দীর্ঘদিন ধরে ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছেন, আপনাদের ইন্টারভিউ ডেটটা কবে পেতে পারেন এটা বোঝার জন্য প্রথমেই আপনাদের কি করতে হবে, ভিসা বুলেটিনটা চোখ রাখতে হবে। প্রতি মাসেই আমি একদম লেটেস্ট ভিসা বুলেটিনটা শেয়ার করার চেষ্টা করি। অ্যাট দ্য সেম টাইম ইউএস এর স্টেট ডিপার্টমেন্ট যে ভিসা বুলেটিনটা শেয়ার করে, যারা মোটামুটি বুঝেন তারা ওই ভিসা বুলেটিনটা শেয়ার করলে বুঝবেন। এমনি ভিসা বুলেটিনে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ডেট অফ ফাইলিং আর একটা হচ্ছে ফাইনাল অ্যাকশন ডেট। তো ডেট অফ ফাইলিং হচ্ছে যে আপনার কেসটা ফাইল করতে পারবেন কবে, যাদের কেস ক্রিয়েশন লেটার আছে তারা কখন থেকে আপনাদের মানে ফি পেমেন্ট করে তারপর DS-260 ফিল আউট করে ডকুমেন্ট সাবমিট করতে পারবেন। আর যারা ডকুমেন্ট সাবমিট করে ডকুমেন্ট কোয়ালিফাইড হয়ে আছেন তাদের মানে কনসিডারে আনতে হবে হচ্ছে ফাইনাল অ্যাকশন ডেটটা। তো এই ফাইনাল অ্যাকশন ডেটে F4 ক্যাটাগরি হচ্ছে এখন 1 জানুয়ারি 2008 চলে। তো যখন আমাদের ভিসা বুলেটিনে প্রতিনিয়ত আপনারা দেখেন যে ফাইনাল অ্যাকশন ডেট আপনার কারেন্ট হয়ে গেছে, অর্থাৎ 1 জানুয়ারি 2008, আর ওনার এই ডেটটা হচ্ছে 26 জানুয়ারি 2006। দ্যাটস মিন প্রায় 2 বছর, মানে ওনার ইয়েটা কারেন্ট হয়েছে, তারপরে 2 বছরের ফাইলও কারেন্ট হয়ে গেছে। তো এখন তো ওনার ভিতরে হতাশা আসতেই পারে যে এখনো আমি ইন্টারভিউ ডেট পেলাম না, অথচ 7-এ উনি যেহেতু প্রত্যেকেই যার যার কমিউনিটির সাথে আলাপ আলোচনা করে দেখে যে 7-এ 6-এর লাস্টে 6-এর প্রথমে যারা আবেদন করেছে তারা সবাই ইন্টারভিউ ডেট পেয়েছে এবং ইন্টারভিউ দিয়ে ইউএসএ তে চলে গেছে, তারা কিন্তু সে কিন্তু একটা সে কারণে ফ্রাস্ট্রেটেড অবস্থা আছে যে আমার কি কোনো রকম কোনো প্রবলেম হলো কিনা। তো এখানে দেখতে হবে এই প্যান্ডামিক সিচুয়েশনের পরবর্তী সময়ে আমি প্রত্যেকবারই ভিসা বুলেটিনে বলি যে ফাইনাল অ্যাকশন ডেট পাওয়ার পরেও আপনাদের দেখতে হবে যে আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটা কবে। যেই দিন আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে সেই দিনটা কি কারেন্ট আছে কিনা, এইটা কোনো নির্দিষ্ট এরকম ভিসা বুলেটিনের মতো কোনো বুলেটিনে পাবলিশড হয় না। 7 মে 2021 পর্যন্ত যারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তারা কিন্তু এখন ইন্টারভিউ ডেট পেয়েছে অলরেডি। তো এর পাশাপাশি যারা আছে তারা আপনারা আপনাদের মেইলটা চেক করবেন, যে কোনো সময় আপনাদের ইন্টারভিউ ডেট পাবেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে 7 মে ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে, সেই 2007-এ অ্যাপ্লাই করে 7 মে কিভাবে ডকুমেন্ট কোয়ালিফাই হলো, উনি কেন 2006-এ অ্যাপ্লাই করে ওই 7 মের মধ্যে ডকুমেন্ট কোয়ালিফাই হতে পারলো না, এই জিনিসটা বোঝার জন্য একটু আপনাদের অ্যানালাইসিস করতে হবে। তো অনেক সময় দেখা যায় কি
কেস ক্রিয়েশন লেটার আসার পরে যখন আপনাদের ফাইলিং ডেটটা কারেন্ট হয়ে যায় তখন ডকুমেন্ট ফাইল করতে DS-260 ফিল আউট করতে অনেক সময় লেগে যায় অনেকের। তো ওই জায়গায় যদি প্রপারলি তাদের ডকুমেন্টগুলা সাবমিট করা হয় এবং প্রপারলি DS-260 খুব অল্প সময়ের মধ্যে করা যায় তাহলে কিন্তু তার খুব দ্রুত ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে যায়। তো এই জায়গায় দেখা যায় যে অনেকে না জানার কারণে নিজেরা আবেদন করতে গেলে মানে ডকুমেন্ট সাইজে ম্যাচ করে না বা প্রপার ডকুমেন্ট সাবমিট করে না, সে কারণে অনেক লম্বা একটা সময় লেগে যায়। ওনার ঘটনাটা তাই হয়েছে। আপনি কি ইউএস এর কোনো লয়ারের মাধ্যমে ওখানে কাজগুলো করেছেন না আপনার ভাই নিজে করেছে? নিজেই করেছে। করতে গিয়ে দেখা গেল যে আমাদের আমরা একটা সাবমিট করতেছি, ওরা বলতেছে না এটা ঠিক নিচ্ছে না। হ্যাঁ, এইটা এখন সরাসরি আমি কেসে ঢুকলে বোঝা যাবে যে কোন কারণে আপনার এই যে ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটা আমরা চাচ্ছি একটা, ওটা দিচ্ছি, ওটা হচ্ছে না, আবার কালেকশন করে আবার আরেকটা দিচ্ছি, এই করে 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 আমাদের অনেক দেরি। এই একটা ইস্যু। আরেকটা হচ্ছে যে যেহেতু ইউএসএ তে বসে উনি কাজগুলো করেছে, ওখানে আপনার টাইমের সাথে ওনার টাইমের ম্যাচ করে না। আপনার কাছ থেকে উনি যখন যে ইনফরমেশন চেয়েছে সেটা দিতে একটু সমস্যা হয়েছে। তারপর উনি আবার আপনি ইনফরমেশন দিলেও সেটা নিয়ে কাজ করতে বসবে। ইউএস এর লাইফ অনেক বিজি লাইফ, সে কারণে অনেক সমস্যা হয়েছে। আপনি যদি আরো সিরিয়াস হতেন বা তখন যদি বাংলাদেশি কারোর সাথে কথা বলে আপনি ডকুমেন্টগুলো ফাইল করে দিতেন তাহলে হয়তো আরো অনেক অনেক ফাস্টার হয়ে যেত। লয়ার আমরা ওই জন্য ভুল করেছি, কোনো লয়ারের মাধ্যমে যাইনি। যদি কোনো লয়ার বা কোনো এক্সপার্টের মাধ্যমে করতেন অথবা বাংলাদেশ থেকে করলে আরো ভালো, যে যেহেতু কাছাকাছি আপনি সরাসরি এসে যে কোনো ইনফরমেশন সাথে সাথে কিন্তু এটার কারণে দেখেন কতটুকু পিছিয়ে গেছেন। আপনি যদি 2 বছর আগে ইউএসএ তে থাকার কথা, সে জায়গায় আপনি এখনো ওয়েট করছেন। আপনি হয়তো আগে ডকুমেন্ট কোয়ালিফাই হলে প্যান্ডামিক সিচুয়েশনের আগেই আপনি চলে যেতেন। এখন আপনাদেরকে একটু একদম এনভিসির যে ইলেকট্রনিক সিস্টেম কেসের ভিতরে সরাসরি আমি আপনাদেরকে দেখাবো যে কি কি কারণে ওনার ডিলেটা হয়েছে, কত আগে হতে পারতো। দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে এনভিসির ইলেকট্রনিক সিস্টেমে নিয়ে আসলাম। এখানে এসে আপনারা এই যে দেখতে পাচ্ছেন তার প্রায়োরিটি ডেটটা হচ্ছে 26শে জানুয়ারি 2006, অর্থাৎ এই 26শে জানুয়ারি যে ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট বা ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট, এই ব্যাপারে আমাদের কোনো কনফিউশন নেই। তাহলে আমরা দেখব যে কি কারণে তার এই ইন্টারভিউ ডেটটা মানে ডিলে হচ্ছে বা এখনো কেন ইন্টারভিউ ডেট পায়নি। তো এইটা ফাইন্ড আউট করতে গেলে আমাদের দেখতে হবে হচ্ছে ডিকিউ তার কবে হয়েছে। ডিকিউ দেখার জন্য এই যে মেসেজ, এই যে এখানেই দেখতে পাচ্ছেন 16 মেসেজ এসেছে। তার মানে আমি বুঝতে পারছি যে তার এই ফাইলটা প্রসেসিং এ অনেক সময় লেগেছে। এখানে যত বেশি মেসেজ থাকবে তত বুঝতে হবে যে আপনি যে কোনো ডকুমেন্ট সাবমিশনে কোনো রংলি সাবমিশন করেছেন বা ডকুমেন্ট মিসিং ছিল, দ্যাটস ওয়াই তারা আরো কোয়ারি করেছে। আর যত কোয়ারি করবে তত কিন্তু আপনার টাইমটা বেশি লাগবে। তো 16 মেসেজ দেখে আমরা বুঝতে পারি যে তার এই ফাইলটা কোনো এক্সপার্ট আসলে সাবমিট করে নাই। কোনো এক্সপার্ট সাবমিট করলে এতগুলা মেসেজ আসার কথা না। যাই হোক, আমরা দেখি যে তার ডকুমেন্ট কোয়ালিফাই কবে হয়েছিল। এই যে আমরা দেখতে পাচ্ছি 17ই মার্চ 2022 তার ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে। 2006 এর কেসটা কেন 2022 তে এসে ডকুমেন্ট কোয়ালিফাই হবে, এই জিনিসটা আমরা যদি একটু ফাইন্ড আউট করি, দেখি তার প্রথম মেসেজটা কবে এসেছে, কবে থেকে তার কাজ শুরু হয়েছে। এই যে দেখা যাচ্ছে যে এই 2019 এর 14ই অগস্ট তার ফার্স্ট কেস রিভিউ নোট দেওয়া হয়েছে। দেখি ওই রিভিউ নোটে কি আছে, প্রুফ অফ মোহাম্মদস কারেন্ট এমপ্লয়মেন্ট, অর্থাৎ যে পিটিশনারের কারেন্ট এমপ্লয়মেন্টের একটা প্রুফ দিতে বলা হয়েছে। এই সবগুলো 14ই অগস্ট নোট দিয়েছে, মানে তার হিউজ ডকুমেন্ট মিসিং। এখানে প্রুফ অফ এভিডেন্স, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এরকম হিউজ পিটিশনার বার্থ সার্টিফিকেট, পুলিশ সার্টিফিকেট, অনেকগুলা ডকুমেন্ট চেয়ে তারা মেইল দিয়েছে। তো এইটা দেওয়ার পরে এতগুলা মেসেজ এসেছে, দ্যাটস মিন সে হিউজ ডকুমেন্ট মিসিং ছিল তার কেসে। এরপর এই অগস্ট 19 পরে সেপ্টেম্বরে তার আবার রিভিউ নোট এসেছে। তারপর রিকোয়েস্ট টু অ্যাড হাউস হোল্ড মেম্বার
হাউস হোল্ড মেম্বার অ্যাড করতে বলেছে, তারপর I-864A দিতে বলেছে। মানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তাদের কিন্তু কোয়ারি করে 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 প্রত্যেকটা ইনফরমেশন বা প্রত্যেকটা ডকুমেন্ট নিতে হয়েছে। কেস রিভিউ নোট এর পরেও দেখা যাচ্ছে 4 জুন 21 কতগুলো কেস রিভিউ নোট দিয়েছে। এরপর ফাইনালি সব ডকুমেন্ট দেওয়ার পরে 17 মার্চ 2022 এসে তাদের ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে। দ্যাটস ওয়াই হিউজ টাইম লেগেছে। এখানে যদি একবারে গুছিয়ে সব ডকুমেন্টগুলো প্রথমেই দেওয়া যেত তাহলে কিন্তু খুব অল্প সময়েই এই ডকুমেন্ট কোয়ালিফিকেশন ডেটটা পেয়ে যেত। আর ডকুমেন্ট কোয়ালিফিকেশন ডেটটা তার যদি 2021 মে এর আগে থাকতো তাহলে উনি কিন্তু খুব সহজেই এখন ইন্টারভিউ দিয়ে ইউএসএ তে থাকার কথা। আর তারপরেও আপনার সবকিছু ইন্টারভিউ ডেট পাওয়ার পরে আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ইন্টারভিউ ডেটের জন্য, এই ইন্টারভিউ ডেটটা পাওয়ার পরে অবশ্যই আপনাদের কেসটা প্রপারলি সকল ডকুমেন্ট সাবমিট করা আছে কিনা বা ইন্টারভিউ প্রিপারেশনটা প্রপারলি আপনি কোনো লয়ারের সাথে বা আপনার ফাইলটা যে ডিল করেছে তার সাথে কথা বলবেন, অথবা বাংলাদেশের কারোর সাথে এই ব্যাপারে ডিটেলস কথা বলে তারপর আপনারা ইন্টারভিউতে যাবেন। অর্থাৎ প্রপার একটা প্রিপারেশনও খুব জরুরি। যদি প্রপার প্রিপারেশন না থাকে তাহলে এত কাঙ্ক্ষিত ইন্টারভিউ ডেট পেয়ে তারপরে কিন্তু আপনারা রিফিউজ হতে পারেন বা কোশ্চেনিয়ার পেতে পারেন, তখন কিন্তু আরো লেন্দি হয়ে যাবে। এ কারণে আপনারা যখনই ইন্টারভিউ লেটার পাবেন তখন অবশ্যই কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে দেন ইন্টারভিউতে যাবেন। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা যারা যেই স্টেজে আছেন ইউএস এর ইমিগ্রেশন ভিসার তারা প্রত্যেকেই বুঝে গেছেন যে আপনারা কবে ইন্টারভিউ ডেট পাবেন বা ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হওয়ার পরে কিভাবে খুব দ্রুত আপনাদের ডকুমেন্ট ফাইল করলে আপনাদের ইন্টারভিউ ডেটটাকে আপনারা এগিয়ে নিতে পারবেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে বা তথ্যবহুল মনে হয় অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশন গুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।